আমন্ত্রণ জানাচ্ছি নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। আজ আমরা আলোচনা করব দেশের ঔষধ শিল্প এবং সেই সঙ্গে বিসিক শিল্পনগরীর নানা সমস্যা, সম্ভাবনা এবং তার নানা দিক নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় আছেন জেনিথ ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বিলাল উদ্দিন আহমেদ। সেই সঙ্গে তার আরেকটি পরিচয় আছে, যিনি বাংলাদেশ বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় কমিটির। তো আমরা আলোচনাটা আসলে এভাবে শুরু করতে চাই, যেহেতু আপনি একজন ঔষধ শিল্পের একজন উদ্যোক্তা। তো বাংলাদেশ ঔষধ শিল্পে খুবই ভালো করছে এবং 100-রও বেশি দেশে বাংলাদেশে ঔষধ রপ্তানি হচ্ছে। তো এই সম্ভাবনাটা আসলে আরও কতখানি আছে, কিংবা বিশেষ করে যখন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে চূড়ান্তভাবে রূপান্তরিত হচ্ছে, তখন সেই সুযোগ সুবিধা যদি সংকুচিত হয়, তখন বাংলাদেশের অবস্থানটা আসলে কোন পর্যায়ে দাঁড়াবে, সেটি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে এবং এই বিস্টক অনুষ্ঠানের শ্রোতা এবং এর সাথে যারা পৃষ্ঠপোষকতায় আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। যে বিষয়টা আপনি বলেছেন যে ওষুধ শিল্প আমি মনে করি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর। আপনারা জানেন এর আগে আমাদের 98% ঔষধ বিদেশ থেকে আমাদের আমদানি করেই কিন্তু আমাদের ডিমান্ডটাকে আমরা মিট করতে হতো, আমাদের স্বাস্থ্য সেবাটাকে আমাদের নিশ্চিত করতে হতো। সেই জায়গায় আজকে আমরা 98% আমরা লোকালি আমরা মিট করছি এবং আমরা 150টারও বেশি দেশে আমরা ওষুধ রপ্তানি এবং বর্তমানে আমাদের দ্বিতীয় রপ্তানির জন্য যদি আমরা বলি যে দ্বিতীয় খাত আমরা দাবি করতে পারি। এখানে ঔষধ শিল্পের উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই তাদের এই মহান সাফল্যের জন্য, এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রশাসনিকভাবে সহযোগিতা করছেন এই শিল্পকে লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য। বিশেষ করে আমি বলবো ঔষধ প্রশাসন, যেটা ডিজিডিএ, যে ওনাদের যে রপ্তানির জন্য এবং ওষুধ শিল্পের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, এবং আমি মনে করি ওনারা এটা বিশাল দাবিদার। সামনে কি হবে, যেটা আমি বলছিলাম যে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে যাব। এখন আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে ঔষধ রপ্তানির ক্ষেত্রে কিংবা কাঁচামাল ইম্পোর্টের ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি, তখন এই সুযোগ সুবিধাগুলো তো নিশ্চয়ই থাকবে না। তখন আমরা কিভাবে কম্পিট করব? আমি আপনাকে এখানে একটু আপনার এটার কথাটার জবাব দেওয়ার আগে আমি যে বিষয়টা একটু বলতে চাই, আমাদের বাংলাদেশের মানুষ ঔষধ ব্যবহার যারা করে, ভোক্তা যারা আছে, রিয়েল ভোক্তা যারা আছে, তারা অনেক সময় বলে যে আমাদের ওষুধের মূল্য বেশি। কিন্তু আমি এইটুকু বলতে পারি একজন উদ্যোক্তা হিসাবে, ওষুধ শিল্পের সাথে আমি জড়িত, আমাদের বাংলাদেশের ওষুধের মূল্য অত্যধিক বেশি। যারা বলেন তারা হয়তো জানেন না বাস্তবতাটা কী আছে। আমাদের ওষুধের মূল্য কিন্তু আমরা অন্য অন্য দেশের তুলনায় যখন আমরা কম্পেয়ার করব, আমাদের বাংলাদেশে ওষুধের মূল্য অনেক কম। পাশাপাশি যে মূল্যটা বেড়েছে, সেই মূল্যটা বাড়ার পেছনে যে কারণটা হলো, আমাদের চিন্তা করতে হবে ডলার এক্সচেঞ্জ রেটটা। আমাদের যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টরে অলমোস্ট আমাদের র ম্যাটেরিয়ালসগুলো বিদেশ থেকে আনতে হয় এবং প্যাকিং ম্যাটেরিয়ালসগুলো বিদেশ থেকে আনতে হয়, এবং মেশিনারিজগুলো অলসো আমি মনে করি বিদেশের উপরেই নির্ভরশীল। আমাদের এখানে ডলার এক্সচেঞ্জ রেটটা আমাদের নির্ভর করে যে আমাদের বর্তমান ডলারের বাজারের উপরে। সেখানে যখন ডলারের দাম বেড়ে যায়, সেই ডলার প্রাইসের উপরে আমার কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স এবং ভ্যাটটা এর সাথে ওইটা ইনক্লুড করেই তো আসলে দামটা হয়। যখন আমাদের যে ল্যান্ডিং কস্ট হয়, সেই ল্যান্ডিং কস্টে কিন্তু আমরা কিন্তু প্রোডাক্টটা মার্কেটিং করতে পারছি না। সেখানে আমাদের প্রতিবন্ধকতা হলো ওষুধ প্রশাসন আমাদেরকে আমাদের ইচ্ছা মতো আমরা প্রাইস করব এটা দিচ্ছে না। হ্যাঁ জি না, একটু আপনাকে থামাই একটু। সেটি হচ্ছে যে আপনি যেটি দাবি করছেন যে বাংলাদেশে ঔষধের দাম অন্যান্য দেশের সাথে যদি আমরা তুলনা করি তাহলে অনেক কম। কিন্তু এটাও তো ঠিক যে বাংলাদেশে যেভাবে নকল এবং নিম্নমানের ঔষধ, সেটি তো আসলে অন্যান্য কান্ট্রিগুলোতে খুব বেশি নাই। সেক্ষেত্রে আসলে একজন উদ্যোক্তা হিসেবে আপনি এটাতে কি বলবেন? এবং বিশেষ করে আমরা এও জানি যে এই যে নকল ঔষধ, ভেজাল ঔষধ কিংবা নিম্নমানের ঔষধ, এর ব্যাপারে কিন্তু একজন উদ্যোক্তা হয়েও কিন্তু আপনি বেশ সোচ্চার, সেটা আমরা জানি। তো আপনার কাছে একটু শুনতে চাই। আমি আপনাকে যেটা বলবো যে নকল ভেজাল
আমাদের অর্জনটাকে নষ্ট করে ফেলছে। জি। এবং আমাদের যে অর্জন ওষুধ শিল্পে আমরা করেছি সেটাকে আমরা নকল ভেজাল থেকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, প্রতিকার যদি আমরা না পাই, কিন্তু আমাদের এই অর্জনটা হয়তো কোনো এক সময় আমরা হারাতে হবে। জি। আপনি জানেন যে আমি 2017 থেকে এই নকল ভেজালের বিরুদ্ধে আমার অবস্থান, এবং 2017 সাল থেকে আজকে পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠান জেনিথ ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট নিয়ে আমি বলবো, ন্যাপ্রোক্সিন প্লাস। এটা খুবই পপুলার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা বাজারে নকল হচ্ছে এবং বিভিন্ন কোম্পানি সেটাকে গেট আপ অ্যাজ ইট ইজ, যে আমাদের ওষুধ প্রশাসন অনুমোদিত যে গেট আপ আছে, আমাদের যে গেট আপটা আমাদের জন্য নির্ধারিত, সে একই গেট আপে বিভিন্ন কোম্পানি প্রোডাক্টটা করছে, কিন্তু ওষুধ প্রশাসনের নিয়ম অনুযায়ী কিন্তু একই গেট আপে দুইটা কোম্পানি মার্কেটিং করতে পারে না। সেকেন্ড, একই নামে পাশাপাশি কাছাকাছি নাম থাকলেও এটা কিন্তু ওষুধ প্রশাসনের একটা নির্দেশনা আছে যেটা পরিবর্তন করতে হবে। আগে অনুমোদিত যার আছে, যে নামটা আগে অনুমোদন দিয়েছেন যাকে, কেবল সেই করতে পারে। সেটা কি পুরোপুরি মানা হচ্ছে? এটা মোটেই মানা হচ্ছে না। এর জন্য আমি বলবো যে আমি এর বিশাল বড় মানে ভুক্তভোগী, যেটা হলো যে আমি যে ন্যাপ্রোক্সিন নিয়ে কথা বলছি আপনারা দেখেছেন, এবং পুলিশ প্রশাসন, ডিবি, ভোক্তা অধিকার এবং র্যাব বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিন্তু নকল ওষুধ ধরেছে, কারখানা সিলগালা করেছে। উৎপাদনরত অবস্থায় কারখানাতে ন্যাপ্রোক্সিন প্লাস উৎপাদনরত অবস্থায় র্যাব অভিযান চালিয়েছে, এবং 10 জন 20 জন করে এইভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই ন্যাপ্রোক্সিন উৎপাদনরত অবস্থায় প্রায় 70 জনকে অ্যারেস্ট করেছে বিভিন্ন ইতে। কিন্তু এদেরকে কোর্টে চালান করেছে, ওদের চার্জশিটভুক্ত আসামি তারা, এবং কোর্ট থেকে আবার হয়তো জামিনে বেরিয়ে আবার একই কর্ম করতেছে স্থান পরিবর্তন করে। তো আমরা যে কথাটা বলবো, এই যে আমরা এই অভিযোগগুলো ওষুধ প্রশাসনে আমরা করে এসেছি, এবং আমাদের নাম নিয়ে যে আমাদের এই কথাটা বললাম আপনাকে, একই নামে বাজারজাত করছে, একই গেটআপে করছে এবং নকল করছে। বাট যখন নকল প্রোডাক্টটা জেনিথ ফার্মাসিউটিক্যালস নাম দিয়ে বাজারে ছাড়ছে, কিন্তু ভোক্তা বুঝতে পারতেছে না যে এটা উৎপাদনকারী কে। কিন্তু সেটা আমরা যেহেতু দীর্ঘদিন থেকে 2017 থেকে ওষুধ প্রশাসনকে, বিভিন্ন সংস্থাকে আমরা জানিয়ে আসছি, ওনারা যদি তৎপর হতেন তাইলে এরা অনেকটাই কমতো। আমি মনে করি কিছু তৎপরতা একেবারে নাই ঠিক না, কিছু কিছু ভ্রাম্যমাণ আদালতে চালিয়ে ওনারা ধরছেন, ডিজিডিএ কাজ করছেন বা ওষুধ প্রশাসন থেকে কাজ করছেন, কিন্তু যতটুকু কাজ করছেন এখানে তাদেরকে থামানো যাচ্ছে না। আমরা এই ব্যাপারে আপনার একটু আরও কথা শুনবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের ঔষধ শিল্প এবং সেই সঙ্গে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বিচিক শিল্পনগরী, সেই শিল্পনগরীর নানা সমস্যা এবং তার সম্ভাবনার নানা দিক নিয়ে। আমাদের সঙ্গে আছেন জেনিথ ফার্মাসিউটিক্যালের এমডি ডক্টর বেলাল উদ্দিন আহমেদ, এবং যিনি একই সঙ্গে বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সেক্রেটারি জেনারেল। জি, আমরা যে আলোচনায় ছিলাম যে এই যে নকল ঔষধ, তো একজন গ্রাহক কিংবা একজন ভোক্তা কিভাবে নকল ঔষধটাকে চিহ্নিত করবে? ধন্যবাদ আপনাকে আবারও। যে নকল ওষুধ সাধারণ ভোক্তা চেনার কোনো উপায় নেই, এবং যারা ওষুধের ফার্মেসি বিজনেস করে তারাও এটা চিনতে পারে না। জি। সেটা একমাত্র আইডেন্টিফাই করার মাধ্যমটা যেটা হলো, সেটা হলো ম্যানুফ্যাকচারার সেটা তাদের ল্যাবে টেস্ট করে এটা কনফার্ম করতে পারে, আর ওষুধ প্রশাসন ডিজিডিএর নিজস্ব ল্যাব আছে, যেটা সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিজ, সেখানেই। তো এখানে কিন্তু নকল ওষুধগুলো তো এখন আমরা বিভিন্ন নামি দামি কোম্পানির সাথে আমাদের প্রোডাক্টটাও নকল হচ্ছে। এখন যখন টেস্টে পাঠাচ্ছে সেখানে কিন্তু উপরে নামটা তো আসতেছে জেনিথ। তো অনেক সময় তো এখন ডিজিডিএ ওষুধ প্রশাসন সেটাকে এখন দায়ী করে ফেলতেছে ম্যানুফ্যাকচারারকে, কিন্তু এটা যে নকল ওষুধ সেটা নিয়ে কিন্তু এই সমস্যাটা থেকে যাচ্ছে। তা আমরা মনে করি, যেমন আমরা 2017 সাল থেকে ওষুধ প্রশাসনে বারবার আমরা কিন্তু আবেদন করছি, প্রকৃত উদ্যোক্তারাও
তারাও ভোগান্তিতে ভোগান্তিতে, যেটা আমরা এই ভোগান্তিতে আমরা পড়েছি। ওষুধ জি। প্রশাসনকে 2017 সাল থেকে বহুবার আমরা লিখিতভাবে জানিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নকল ভেজাল ধরেছি এবং ডিবি বাদী হয়ে মামলা করেছে, পাকড়াও করেছে। ওষুধ ফ্যাক্টরির মেশিন, র মেটেরিয়ালস, মানুষ সবগুলোকে অ্যারেস্ট করে এনেছে। আমরা বাদী হয়েছি, আমরা করেছি, আমরা তথ্য সংগ্রহ করে দিয়েছি, কিন্তু সেগুলোর কোনো সুফল আমরা কিন্তু পাচ্ছি না। যে সিন্ডিকেটগুলো, নকলের সাথে যে সিন্ডিকেট যারা আছে, জড়িত যারা আছে, তারা এত প্রভাবশালী, যার জন্য যারা নিয়ন্ত্রণ করবেন অনেক সময় ওনারাও বিভ্রান্ততে পড়ে যান। না, তাহলে আপনি যেটা বলবেন, টেস্ট ছাড়া আমরা বাহির থেকে দোকানে গিয়ে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই ঔষধটা নকল? এটা আমি মনে করি সাধারণ ভোক্তারা বোঝার কোনো উপায় নাই। নকল যদি বোঝা যেত তাহলে নিশ্চয়ই ভোক্তারা নকল ওষুধ কিনতো না এবং প্রতারিত হতো না। বুঝতে পারতেছে না বিধায় কিন্তু কিনে নিয়ে প্রতারিত। তার মানে এই নকল ঔষধের ভোগান্তিতে তাহলে শুধু গ্রাহকে নাই, বরং প্রকৃত উদ্যোক্তারাও, যেমন আপনারাও ভোগান্তিতে। আমরা মহাভোগান্তিতে আছি। আমি মনে করি এখানে যদি নকলের সাথে যারা জড়িত আছে, নকল উৎপাদনের সাথে জড়িত আছে, যেখানে মূলে যদি হাত দেওয়া যায় নিশ্চয়ই বন্ধ হবে, কিন্তু সেলিং সেন্টারে তো এটা নকল ধরার কোনো উপায় নেই। যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই যে ঔষধের দাম, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে ডলারের দাম বেশি, কাঁচামাল ইম্পোর্ট করতে গিয়ে খরচ বেশি পড়ছে। তো এখন আসলে এই যে ডলার সমস্যাটা কি এখনো আছে, বা কি অবস্থা এখন? ডলার দেখেন, আমরা আমাদের 84-85 টাকা প্রাইসে ডলার ছিল। সেই ডলারের প্রাইসটা এখন 109 টাকা 10 টাকা হয়ে গেছে গভর্নমেন্ট প্রাইস। কিন্তু এটা যদিও আমরা প্রত্যেক দিন শুনি যে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করছে নির্দিষ্ট রেটে, কিন্তু আলটিমেটলি আমরা যে সমস্ত ব্যাংকে এলসি করতে যাই বা আমাদের বিজনেসম্যান যারা আছে এলসি করতে যান, কিন্তু বাংলাদেশ ব্যাংক যেই রেটটা ডিক্লেয়ার দিয়েছে সেই রেটে আমরা কোনো ডলার পাচ্ছি না। এবং আমাদের এলসি যে সমস্ত ব্যাংক এলসি করেন, ওনারা কিন্তু আমাদের রিটায়ারমেন্টের সময় বা এলসি করার সময় বলে যে না, ওনারা বাংলাদেশ ব্যাংক থেকে ওনারা ডলার পাচ্ছেন না। এই যে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের ট্র্যাডিশনাল বা কমার্শিয়াল ব্যাংকের যে এই মাঝখানে যে এটা তো আমরা বোঝার কোনো উপায় নেই, কারণ আমরা তো সরাসরি বাংলাদেশ ব্যাংকে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের রিলেটেড ব্যাংকে এলসি করার জন্য। তো এইখানে দেখা যাচ্ছে যে ওনারা বলেন যে আমরা হাই প্রাইসে ডলার কিনছি, বাংলাদেশ ব্যাংক থেকে আমরা ডলার পাচ্ছি না। এই কারণেই, ডলারের প্রাইসের কারণেই কিন্তু মূলত আমি মনে করি যে র মেটেরিয়ালস, প্যাকিং ম্যাটেরিয়ালস, নট অনলি মেডিসিন, আমি বলবো সারা বাংলাদেশে আমদানি নির্ভর যেই পণ্যগুলো আছে সমস্ত প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে ডিউ টু দিস রিজন, যে হাই প্রাইস, ডলার হাই প্রাইসের কারণে। না, তাহলে জিনিসপত্রের দাম বাড়ার পেছনে শুধু ঔষধে না, বেসিক্যালি এই যে ঔষধ না, সব কিছুই দাম হাই, মানে বাড়তির পেছনে মূল দায়ী যদি আমরা বলি ডলার প্রাইস। জি, এবার আমরা একটু বিসিক শিল্পনগরী নিয়ে একটু কথা বলি। বিশেষ করে যখন আমরা আপনার সঙ্গে মুখোমুখি হয়েছি, ঠিক সেই সময় কিছুদিন আগেও আমি নিজেও রিপোর্ট করেছি যে আপনি শুনেছেন যে চামড়া শিল্পনগরী যে সাভারে আছে, এই প্রকল্পটা শুরু হয়েছে কিন্তু 2003 সালে। দেখেন, 20 বছরেও কিন্তু এই প্রকল্পটা শেষ করা যায়নি, যেটা দায়িত্বে আছে বিসিক। তো এই ব্যাপারে আপনি কি বলবেন, যেহেতু আপনি নিজেও তো বিসিক শিল্পনগরী মালিক সমিতির একজন সদস্য? খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি সামনে এনেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু আমি 79 বিসিক, মানে 79টা বিসিক সারা বাংলাদেশে শিল্প নিয়ে কাজ করছে এবং আমাদের প্রায় 11,500 শিল্প উদ্যোক্তা আছে। আমাদের সেন্ট্রাল কমিটির আমি সেক্রেটারি জেনারেল হিসেবে আমি দায়িত্ব পালন করছি। সেই দিক থেকে আমি এটুকু বলবো, শুধু আপনি চামড়া শিল্পনগরী যেটা আছে সাভারে, সেখানে 20 বছরেও সেটা হয়তো যেই আশানুরূপ ফল আমরা পাচ্ছি না বা উদ্যোক্তারা পায় নাই। একটা জিনিস মনে রাখতে হবে, একজন উদ্যোক্তার স্পিরিটটা, তার সক্ষমতাটা কতদিন থাকে। সে যদি একটা শিল্প প্রতিষ্ঠান করতে যায়, তার যদি 20-25 বছর চলে যায়, সে একটা শিল্পকে তার লক্ষ্যে পৌঁছাতে পারলো না, তাহলে কোনো এক সময় কিন্তু তার উদ্যম হারিয়ে ফেলে। আমাদের দেশে শিল্প নষ্ট হয়ে যাওয়ার পেছনে কারণ হলো এইটুকু। বিসিক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের একটা প্রতিষ্ঠান। বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর স্বপ্ন নিয়েই, কিন্তু আমরা বলবো যেই লক্ষ্যে বিসিক তৈরি হয়েছে সেই সুফল কিন্তু উদ্যোক্তারা পাচ্ছে না। আজকে সাভার নয়, শুধু সারা বাংলাদেশের যতগুলো শিল্পনগরী আছে, আমি বলবো প্রত্যেকটা শিল্পনগরীতে দুরবস্থা, অব্যবস্থাপনার জন্য কিন্তু উদ্যোক্তারা মনোবল হারিয়ে। তাহলে সেক্ষেত্রে সমাধান কি হতে পারে? গভর্নমেন্ট কোন জায়গাতে নজর দিতে পারে? এইটা সমাধান আমি মনে করব, এখানে বিসিক একটা কর্পোরেশন, সেখানে যিনি প্রধান হিসাবে যিনি আসেন, উনি
ডিপুটেশনে 1 বছর 2 বছর 3 বছরের জন্য আসেন। তো উনার সেটা বেসিক সম্পর্কে বা শিল্প নীতি সম্পর্কে, শিল্প সম্পর্কে বুঝতে বুঝতে কিন্তু উনি চলে যাওয়ার সময় হয়ে যান। জি। কিন্তু ওনার কাছ থেকে যখন কিছু ভালো কিছু পাওয়ার জন্য উনি তৈরি হন, তখন দেখা যায় উনি আর কন্টিনিউ করছেন না, আরেকজন নতুন আসছেন, ওনাকে বুঝাতে বুঝাতে হয়তো 1-2 বছর চলে যায় উনি বুঝতে বুঝতে। তো আমি মনে করি এটাকে যাদেরকে এখানে দায়িত্ব দিবেন ওনারা শিল্প সম্পর্কে যেন ওনাদের অনেক বেশি অভিজ্ঞতা জ্ঞান থাকে। অভিজ্ঞতা থাকে এবং শিল্প নিয়ে ওনারা কাজ করেছেন এই ধরনের অভিজ্ঞ ব্যক্তি বা ব্যক্তিত্ব যদি আসে, তাইলে আমরা মনে হয় এটাকে আমরা ঈদ পাবো। কারণ বিসিক নিয়ন্ত্রককারী সংস্থা ওইখানে যদি দমে যায়, তাহলে আমাদের ফিল্ডে তো উদ্যোক্তারা দমে যাবেই, উদ্যোক্তারা মনোবল হারাবেই। আর এখানে বিসিক কিন্তু মূলত সাবসিডি দিয়ে কিন্তু শিল্প করার জন্যই কিন্তু বিসিক তৈরি হয়েছে। আর এখন দেখা যাচ্ছে যে বিসিকটাকে একটা কমার্শিয়াল অর্গানাইজেশন হিসাবে ট্রিট করা হয়। বিসিকের ইনকাম কি আছে, সেই ইনকামের উপরে নির্ভর করে কিন্তু বিসিক শিল্প নগরীতে বা শিল্প উদ্যোক্তাদেরকে ফ্যাসিলিটিস দিবে। কিন্তু মূলত দেখা যাচ্ছে যে সেই নির্ভরতায় কিন্তু বিসিক উন্নয়ন হবে না। বিসিক কিন্তু শুধু বিসিক শিল্প প্রতিষ্ঠানগুলো বিসিকে প্রফিট দেবে না, প্রফিট দেবে গভর্নমেন্ট রেভিনিউ, ব্যাট, ট্যাক্স, কর্মসংস্থান বিভিন্ন মাধ্যমে। সেই জিনিসটা কাউন্টে আনতে হবে। কিন্তু বিসিক যদি মনে করে যে বিসিক কি ইনকাম পাচ্ছে সেটার উপরে শিল্প চলবে, তাহলে এটা তো হতে পারে না। এটা যে আমরাও আশা করি যে বিসিক এই বিষয়গুলো খুব গুরুত্বের সঙ্গে আপনার এই পরামর্শগুলো গ্রহণ করবে এবং তার সমস্যাগুলো কাটিয়ে সম্ভাবনার দিকে ধাবিত হবে। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এবং শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি যে বাস্তবতা নিয়ে আমরা এগিয়ে যাব, বাংলাদেশটাকে সুন্দরভাবে সোনার বাংলা গড়ে তোলার জন্য সবাই মনোনিবেশ করব। ধন্যবাদ আপনাকে। আমরাও সেই আশায় রাখছি। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।